মোদি বলছেন শপথ নিতে আসছি, আর দিদি বলছেন দিল্লি গিয়ে খতম করে আসবো। একদিকে অমিত শাহের পিসি ভাইপো আক্রমণ, অন্যদিকে অভিষেকের কত ধানে কত চাল দেখার চ্যালেঞ্জ। আজ প্রচারের শেষ দিনে দাঁড়িয়ে বাংলার রণক্ষেত্র ঠিক কতটা তপ্ত জানতে হলে শেষ পর্যন্ত প্রতিবেদনটি অবশ্যই দেখুন। নমস্কার, আইজি নিউজ বাংলার বিশেষ প্রতিবেদনে আমি ইন্দ্র আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 28 এপ্রিল গোটা পশ্চিমবঙ্গ এখন একটি অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শেষ বেলা পেরিয়ে গেছে, আর আগামীকাল অর্থাৎ 29 এপ্রিল বুধবার হতে চলেছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার হাই ভোল্টেজ নির্বাচন। চারিদিকে শুধু একটা কথা, দেখা হলে কথা হবে, আর কথা বাড়লে নাকি ব্যথা বাড়বে। কিন্তু এই মুহূর্তে বাংলার প্রতিটি অলিতে গলিতে, চায়ের দোকানে বা ড্রয়িং রুমে মানুষ শুধু একটা হিসেব করছেন, সেটা হলো আসা যাওয়ার হিসেব। সবার হাতে যেন এক একটা অদৃশ্য আমন্ত্রণ পত্র। কেউ দিল্লি যাওয়ার টিকিট কাটছেন, কেউ আবার রাইটার্স বা নবান্নে ঢোকার তোড়জোড় করছেন। শুধু সময়টা কাটার অপেক্ষা। দেখুন, গতকাল প্রচারের শেষ দিনে কোনো দলই কিন্তু বিন্দুমাত্র ফাঁকি রাখেনি। প্রধানমন্ত্রী মোদী নিজে গতকাল পশ্চিমবঙ্গে এসে সভা করেছেন, এবং তার সেই সভায় তিনি যে কথাটা বললেন সেটা একেবারে পরিষ্কার এবং যাকে বলে সরল স্বীকারোক্তি। মোদিজি খুব আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে তিনি যে আবহাওয়া দেখলেন তাতে 4 মের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে আসতেই হবে। অর্থাৎ তিনি ধরেই নিয়েছেন যে বাংলায় এবার বিজেপির সরকার গড়ছে, এবং তিনি প্রধান অতিথি হিসাবে সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে হাজির থাকছেন। এই যে একটা আগাম ঘোষণা, এটা কিন্তু রাজনৈতিক মহলে বেশ আলোড়ন ফেলে দিয়েছে। কিন্তু উল্টো দিকে ঘাসফুল শিবির বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসাবটা কি? দিদি কিন্তু দমে যাওয়ার পাত্রী নন। তিনি উল্টে হুঙ্কার দিয়ে রেখেছেন যে 4 জুনের পর তিনি নিজে দিল্লিতে পাড়ি দেবেন। তার বক্তব্য হলো তিনি দিল্লিতে গিয়ে এদের রাজনীতির কারবার খতম করে দিয়ে আসবেন। অর্থাৎ একদিকে মোদিজি যখন কলকাতায় আসার ব্যাগ গোছাচ্ছেন, দিদি তখন দিল্লি দখলের নীল আকাশ তৈরি করে ফেলেছেন। দুজনের হাতেই আমন্ত্রণ পত্র, শুধু গন্তব্য আলাদা। এর মাঝে আবার অমিত শাহের ভূমিকাটি লক্ষ্য করার মতো। তিনি যেন বাংলার মাটিতে আস্তানা গেড়েছেন। নরেন্দ্র মোদীর থেকেও বেশি সভা তিনি এবার বাংলায় করেছেন। আর তার আক্রমণের তীরে এবার শুধু পিসি নন, সমানভাবে বিঁধেছেন ভাইপো। অমিত শাহ বারবার বলেছেন এবারের লড়াই পিসি ভাইপোর রাজ শেষ করার লড়াই। 4 মের পর নাকি শাসনের অবসান ঘটবে, এমনটাই তার দাবি। কিন্তু এই শাহী হুঙ্কারের পাল্টা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি। তিনি একদম ব্যক্তিগত স্তরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অভিষেক বলেছেন যদি সাহস থাকে তবে 4 মে বেলা 12টার পর অমিত শাহ যেন কলকাতায় থাকেন। আর কার কত ধান কার কত চাল সেটা বাংলার মানুষই বুঝিয়ে দেবে। এই যে কত ধানে কত চাল, এই পুরনো প্রবাদটা যখন বাংলায় রাজনীতির নতুন থিম সং হয়ে দাঁড়িয়েছে। আসলে বাংলার রাজনীতি এখন যেন সেই বিখ্যাত গানটার মতো, তেরে দর পর সনম চলে আয়ে, তু না আয়ে হাম চলে আয়ে। সবাই কোথাও না কোথাও যাওয়ার জন্য ব্যাকুল। হয় তুমি যাবে, নয় আমি যাব। এই আসা যাওয়ার লজিকটাই এবারের ভোটের মূল রসদ। আপনি যদি প্রথম দফা থেকে আজ পর্যন্ত প্রচারের ভাষা খেয়াল করেন, দেখবেন সব পক্ষই দাবি করছে আমরা জিতে গেছি, জাস্ট সময়ের অপেক্ষা। এই যে জেতার আগে জিতে যাওয়া একটা মনস্তাত্ত্বিক খেলা, এটা কিন্তু ভোটারদের প্রভাবিত করার একটা কৌশল। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 2021 সালের নির্বাচনের সময় যখন হাওয়া খুব গরম ছিল, তখন প্রশান্ত কিশোর এক বুক আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন যে বিজেপি 100 পার করতে পারবে না। শেষ পর্যন্ত দেখা গিয়েছে তার ভবিষ্যৎবাণী ফলে গিয়েছিল। কিন্তু আজ 2026-এ দাঁড়িয়ে পরিস্থিতি অনেকটাই আলাদা। বঙ্গ বিজেপির ভেতরকার কাঠামোর খুব বড় পরিবর্তন না এলেও বাইরের লড়াই তারা দুটো মারাত্মক অস্ত্র ব্যবহার করছেন। একটা হলো এসআইআর ইস্যু, আর অন্যটি হলো কার্পেট বম্বিং। কার্পেট বম্বিং মানে হলো এমন এক প্রচার পদ্ধতি যেখানে আপনি ডানে তাকান বা বাঁয়ে, আপনার প্রিয় নেতার মুখ বা আপনার দলের প্রতীক ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। আপনার চারপাশটা এমনভাবে ঘিরে ফেলা হবে যে আপনার মনে হবে অন্য কোনো বিকল্প নেই। 2021-এ বলা হতো বিজেপি নেতারা ডেইলি প্যাসেঞ্জারি করছেন, কিন্তু 2026-এ তারা মাটি কামড়ে পড়ে রয়েছেন। উত্তরবঙ্গের ভোট শেষ হতে না হতেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে তারা দক্ষিণবঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন। কারণ তারা জানেন মোমেন্টাম ধরে রাখা কতটা জরুরি। দক্ষিণবঙ্গ বারবারই তৃণমূলের শক্তিগড় হিসেবে পরিচিত।
কিন্তু এবার সেখানেও বিজেপির উপস্থিত চোখে পড়ার মতো। প্রচুর অর্থবল এবং ভিন রাজ্যের তারকা নেতাদের ভিড় দেখা যাচ্ছে সেখানে। ববি কিষান, মনোজ তিওয়ারি থেকে শুরু করে স্মৃতি ইরানি, মৈথালি ঠাকুর, হেমন্ত বিশ্ব শর্মা কিংবা যোগী আদিত্যনাথও। কাকে চাইবেন আপনারা? যাকে চাইবেন তাকেই পাবেন। বিজেপি তাকে হেলিকপ্টার করে বাংলায় মাঠে নামিয়ে দিয়েছেন। মূল গানটা কিন্তু গাইছেন কেন্দ্রীয় নেতারা, আর রাজ্য নেতৃত্ব শুধু তাতে তাল দিয়ে যাচ্ছেন। যেন ফার্স্ট বেঞ্চের ছাত্রের খাতা দেখে ব্যাক বেঞ্চেররা টোকাটুকি করে পরীক্ষা দিচ্ছেন। তবে তৃণমূলের কাছেও কিন্তু তুরুপের তাস কম নেই। শুরুতে মনে হচ্ছিল তাদের হাতে বলার মতো নতুন কিছু নেই, কিন্তু এসআইআর ইস্যুটা আসার পর তারা যেন একটা অক্সিজেন সিলিন্ডার হাতে পেয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছেন যে বিজেপি এলেই আপনাদের এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এই অধিকার রক্ষার লড়াই তৃণমূলকে আবার মানুষের কাছে যাওয়ার একটা আবেগপ্রবণ ইস্যু তৈরি করে দিয়েছে। এছাড়া তৃণমূলের দীর্ঘদিনের পুঁজি হলো তাদের মজবুত বুথ সংগঠন। বাংলার মাটিতে একবার যারা বুথ স্তরে শিকড় গেড়ে বসে, তাদের উপরে ফেলা এত সহজ কাজ নয়। আর এর সঙ্গে কাজ করে মানুষের লেথার্জি বা সয়ে নেওয়ার ক্ষমতা। লোকে বলে রাজনীতি অঙ্কের খেলা, কেউ বলে আবেগের, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ঘৃণা বা ভয় ম্যানুফ্যাকচার করা খুব সহজ। আপনি 2 মিনিটে নেতিবাচক আবেগ তৈরি করে ফেলতে পারেন, কিন্তু মানুষের ভোট শেষ পর্যন্ত কি শুধু ঘৃণার উপর নির্ভর করে? না, মানুষের ভোট সবসময় ডাইনামিক। এখানে বোনাফাইড টেন্ডেন্সি কাজ করে। মানুষ সবসময় জেতার দলে থাকতে চায়। যদি কোনো দল খুব কনফিডেন্সলি বলতে পারে আমি তো জিতেই গেছি, তবে সাধারণ ভোটারদের মধ্যে একটা ফোমো বা কিছু হারিয়ে ফেলার ভয় তৈরি হয়। তারা ভাবেন সবাই যখন ওদিকে যাচ্ছে আমি কেন বাদ থাকবো। কিন্তু শেষ পর্যন্ত লড়াইটা গিয়ে থামে বাঙালির আন্ডারলাইন প্রিন্সিপাল বা স্বভাবের ওপর। বাঙালির অভ্যাসটা বদলানো খুবই কঠিন। ঠিক যেমন রেস্টুরেন্টে গিয়ে বাঙালি মা বাবা যতই সিজালারের আওয়াজ শুনুন না কেন, শেষ পর্যন্ত কিন্তু তারা ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দেন, কারণ ওটাই তাদের কমফোর্ট জোন। এই ভোটের লড়াইটাও সেই অভ্যাসের সঙ্গে পরিবর্তনের। বাঙালির আবেগকে নাড়া দিতে পারে একমাত্র সেই জিনিস যা তাকে হাসাতে পারে অথবা কাঁদাতে পারে। এই চাঁদি ফাটা গরমে বাঙালি রেগে গিয়ে কিছু উল্টে দেবে এমন সম্ভাবনা কম। তবে বাঙালি হারতেও জানে, যদি সেই হার শান্তির হয়। পরিসংখ্যান অনেক কিছু বলছে। দাড়িওয়ালা দাদারা দিল্লি থেকে এসে বলছেন 90% ভোট পড়বে, কিন্তু পরিসংখ্যান মানেই তো সত্যি নয়। কেউ কেউ বলছেন এসআইআর এর ভয়ে মানুষ জেরক্সের দোকানে লম্বা লাইন দিয়েছেন ভোটার স্লিপ ল্যামিনেট করতে, কিন্তু যাতে নাগরিকত্বের প্রমাণটা হাতে থাকে। আবার প্রথম দফার পরিসংখ্যানে দেখা যাচ্ছে অনেক জায়গায় মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের ছাপিয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো, এই মায়েরা বোনেরা কি অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন আশার দিকে হাত বাড়ালেন, নাকি লক্ষ্মী ভাণ্ডারের নিশ্চিন্ত আশ্রয়েই থাকলেন? অনেকে অনেক কথা বলবেন, অনেকে বড় বড় গল্প বলে দেবেন, কিন্তু মনে রাখবেন প্রথম দফার চেয়েও দ্বিতীয় দফার ভোট বা 29 এপ্রিলের ভোটই আসল ম্যাজিক ফিগারটা স্পষ্ট করে দেবে। এবারে নির্বাচন কিন্তু আর শুধু রাজনৈতিক নেই, এটা ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গেছে। পার্সোনাল ইজ পলিটিক্যাল। তাই 29 তারিখের ভোটের দিকে নজর রাখুন। দিদি না মোদি, 4 জুনের পর কার আসা আর কার যাওয়া নিশ্চিত হয় তা সময়ই বলবে। আজকের মতো আইজে নিউজ বাংলার এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আপনাদের কি মনে হয় বাংলার মানুষ এবার কাকে বেছে নেবে? কমেন্টে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে, আর না লাগলে তাও করুন। কারণ ভালো না লাগলেও সাবস্ক্রাইব করতে কেন বলছি, যদি আপনাদের কোনো ভিডিও ভালো না লাগে তাহলে আপনি সেটাকে শত্রুদের কাছে পাঠিয়ে তাদেরকে আরও উস্কানি দিতে পারবেন। আমাদের সঙ্গেই থাকুন, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।